আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকের ক্লাসে আমি শুধু আলোচনা করব 9.1 নিয়ে। আজকের ক্লাসটি ভালোভাবে সম্পূর্ণ করলে এসএসসি পরীক্ষার জন্য সকল ধরনের এমসিকিউ এবং সিকিউ 100% সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। এইখানে একটি ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দুর নামকরণ করতে হয় বড় হাতের অক্ষর দিয়ে। তাই আমি ত্রিভুজটির নামকরণ করে দিব বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি দিয়ে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের 3টি বাহু আছে। বাহুগুলোর নামকরণ করতে হয় ছোট হাতের অক্ষর দিয়ে। শীর্ষবিন্দু এ এর বিপরীত বাহুকে ছোট হাতের এ, শীর্ষবিন্দু বি এর বিপরীত বাহুকে ছোট হাতের বি এবং শীর্ষবিন্দু সি এর বিপরীত বাহুকে ছোট হাতের সি দিয়ে প্রকাশ করলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ, এই ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ। এখানে কোণ বি সমান 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এবং কোণ এ ও কোণ সি হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণগুলোকে বিভিন্ন গ্রিক বর্ণ যেমন আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা, ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা এ সূক্ষ্মকোণকে আলফা এবং সি সূক্ষ্মকোণকে বিটা দিয়ে প্রকাশ করলাম। সূক্ষ্মকোণ হলো সেই কোণ যেই কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের এই যে আলফা কোণ কি হবে? 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। অনুরূপভাবে আমাদের বিটা সূক্ষ্মকোণ কি হবে? 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। কিন্তু এই সূক্ষ্মকোণটার যোগফল অর্থাৎ আলফা যোগ বিটা আবার 90 ডিগ্রি হবে। এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, অথবা বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। এখানে আলফাকে যদি আমরা কোণ হিসেবে ধরি তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা হলো পূরক কোণ। যদি আমরা বিটাকে কোণ ধরি তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে ওই কোণের পূরক কোণ। এখানে আমাদের এই কথাটাই বলা আছে যে জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ও বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। কোণ নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণমালার 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। প্রাচীন গ্রিসের বিখ্যাত গণিতবিদদের হাত ধরে জ্যামিতি ও ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণগুলোর ব্যবহার হয়ে আসছে। তাহলে এই যে এখানে আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কারণ এই ত্রিভুজের একটা কোণ সমকোণ আর বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণগুলোকে কি বিভিন্ন গ্রিক বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। যেমন এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করতে পারি আর এটাকে কি আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি। এই শীর্ষবিন্দুগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমরা বড় হাতের অক্ষর এম, এন, ও দিয়ে প্রকাশ করলাম। আর বাহুগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এম শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ছোট হাতের এম, এন শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ছোট হাতের এন, আর ও শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ছোট হাতের ও দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে সূক্ষ্মকোণগুলা কি? সূক্ষ্মকোণগুলা হলো 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কি ছোট। কিন্তু সূক্ষ্মকোণটার যোগফল আবার কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইখানে আমাদের 3টি ত্রিভুজ দেওয়া আছে। তো আমরা প্রথম ত্রিভুজটি নিয়ে আগে কথা বলি। কারণ এই ত্রিভুজটার আমরা নাম দিয়ে দেই এ বি। আনুভূমিক অবস্থানের জন্য নামকরণ। এখানে বিসি হলো আমাদের ভূমি আর এবি হলো কি আমাদের লম্ব। এখানে আমাদের বিসি কেন ভূমি? কারণ বিসিটা কি? বিসিটা হলো একটা আনুভূমিক রেখা আর এবিটা হলো কি? এবিটা হলো একটা উলম্ব রেখা। এই আনুভূমিক রেখাটাকে আমরা কি ভূমি হিসেবে ধরে নেই আর উলম্ব রেখাকে কি আমরা লম্ব হিসেবে ধরে নেই। আর সবচেয়ে যে বড় বাহু সেটাকে আমরা কি বলি? অধিভুজ বলি। এটা হলো আমাদের সমকোণ। আচ্ছা, তারপরে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, দ্বিতীয় ত্রিভুজ। এটাকে যে আমরা চিন্তা করি এটার নাম দিয়ে দিই আমি পি কিউ আর। এখানে আমাদের কিউ কোণটা কি? সমকোণ। এখন ধরেন আর কোণটাকে আমি সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিলাম, সূক্ষ্মকোণ। এটাকে আমি বললাম থিটা। এটা হলো কি? সূক্ষ্মকোণের সাপেক্ষে। তো থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের এটা হবে কি? লম্ব। আসলে যেটা আমাদের সূক্ষ্মকোণ হয় ওই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুটা হয় কি আমাদের লম্ব। আর সমকোণের বিপরীত দিকের বাহুটা হয় আমাদের অতিভুজ। আর কোণ সৃষ্টিকারী যে রেখাংশ বা বাকি যে রেখাটা থাকে সেটা হলো কি আমাদের ভূমি।
তো এখানে আমাদের আরো একটা ত্রিভুজ আছে, তৃতীয় ত্রিভুজ হিসেবে এটাকে আমরা ধরে নিই। এটার নাম দিই আমরা এম এন। এখানে আমাদের এনটা কি? সমকোণ। সমকোণের বিপরীত বাহু হলো আমাদের অতিভুজ, এটা হলো কি? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। এবার যদি এমটাকে আমরা সূক্ষ্মকোণ ধরি, এই সূক্ষ্মকোণ হিসেবে এটাকে আমি ওমেগা ধরে নিলাম, তাহলে এই ওমেগা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের ওমেগা কোণের সরাসরি বিপরীত দিকের যেটা বাহু সেটা হবে কি আমাদের লম্ব। আর এই কোণ সৃষ্টিকারী যে রেখাংশ সেটা হবে কি আমাদের ভূমি। এখানে আমাদের এই কথাগুলো বলা আছে যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলো অতিভুজ, ভূমি ও উন্নতি নামে অভিহিত হয়। ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য এই নামসমূহ কি সার্থক। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলোর নামকরণ করা হয়। যেমন অতিভুজ। অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহু যা হলো কি প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। আর সন্নিহিত বাহু কি? যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। যেমন এখানে পি কি? সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত যেটা সেটা কি হবে আমাদের লম্ব হবে। আর এখানে কি আমাদের ও সূক্ষ্মকোণ, তাহলে ও সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমাদের কি হবে? লম্ব হবে। আর সমকোণের বিপরীত বাহু বা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হবে কি? অতিভুজ। এখানে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর বাকি যে বাহুটা থাকবে বা রেখাটা থাকবে সেটা হলো কি আমাদের ভূমি। এখানে এটা হলো আমাদের ভূমি, আর এখানে এটা হলো কি আমাদের। এই বিষয়টা আমাদের একটু গুরুত্বপূর্ণ যে সমার্থক শব্দ বা সিনোনিম, আমরা জানি একটা জিনিসের কি থাকে, অনেকগুলা নাম থাকে। একটু মুখস্থ করে ফেলতে হবে। যেটা আমাদের অপোজিট সাইড সেটাই আমাদের বিপরীত বাহু, সেটাই আমাদের উন্নতি, সেটাই আমাদের লম্ব, আর সেটাই কি আমাদের উচ্চতা। অর্থাৎ যেটা বিপরীত বাহু ওইটাই উন্নতি, ওইটাই লম্ব, ওইটাই কি উচ্চতা। আর যেটা অ্যাডজেসেন্ট সাইড বা সন্নিহিত বাহু বা কি ভূমি। অর্থাৎ অ্যাডজেসেন্ট সাইড, সন্নিহিত বাহু আর ভূমি কি একই, একই অর্থ প্রকাশ করে বা একই জিনিস। আর হাইপোটেনাস আর অতিভুজ কি একই জিনিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এটা যে আমরা একটা নাম দিয়ে দেই এ বি, এই কোণটা কি সমকোণ, আর এই কোণটাকে আমরা কি ধরে নিই? সূক্ষ্মকোণ ধরে নিই। তাহলে সমকোণের বিপরীত দিকে যেটা আছে এটাই কি আমাদের অতিভুজ বা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। আর এই যে সি সূক্ষ্মকোণ, এই সি সূক্ষ্মকোণের বিপরীত দিকে যেটা আছে সেটাই আমাদের কি বিপরীত বাহু, বা এটাকে আমরা কি বলতে পারি? উন্নতি বলতে পারি, বা আমরা এটাকে কি বলতে পারি? লম্ব বলতে পারি, বা উচ্চতা বলতে পারি। আর বাকি যে কোণ সৃষ্টিকারী রেখাংশটা আছে বা বাকি যে বাহুটা আছে সেটাকে আমরা বলতে পারি কি সন্নিহিত বাহু বা ভূমি। তো বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবেন যে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। তো এইটা হলো আমাদের থিটা কোণ। তাহলে থিটা কোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকে সেটাই আমাদের কি লম্ব, আর সমকোণের বিপরীত দিকে যেটা থাকে সেটা কি আমাদের অতিভুজ, আর বাকিটা আমাদের কি ভূমি। এখন আমরা আগেই পড়ছি যেটা ভূমি ওইটাই কি আমাদের সন্নিহিত বাহু, আর যেটা লম্ব ওইটাই কি বিপরীত বাহু। রেখে দিতে পারেন আপনারা। তো এইটা থিটা, তাহলে থিটার বিপরীতে এটা আছে, এই জন্য এটা কি লম্ব। সমকোণ, সমকোণের বিপরীত দিকে আছে, এটা কি অতিভুজ, আর বাকিটা কি আমাদের ভূমি। অনুরূপ ভাবে এইটা হলো কি আমাদের থিটা, তাহলে থিটার বিপরীতে যেটা আছে সেটা হলো কি আমাদের লম্ব, সমকোণের বিপরীত হলো অতিভুজ, আর বাকিটা কি হবে আমাদের ভূমি হবে। আশা করছি উদাহরণ একের মতো উদাহরণ দুইটাও কি করতে পারবেন, আপনারা সমাধান করতে পারবেন। এখানে বলা আছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। তার মানে একবার আলফা কোণের জন্য আর একবার কি বিটা কোণের জন্য। তাহলে এটা যদি আলফা কোণ হয়, তাহলে এই যে আলফা কোণ, আলফা কোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকবে সেটা কি আমাদের লম্ব। আর সমকোণ, সমকোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটা হলো কি আমাদের অতিভুজ, আর বাকিটা হলো কি আমাদের ভূমি। এবার যদি আমরা বিটা কোণের সাপেক্ষে চিন্তা করি, এটা হলো আমাদের বিটা কোণ, তাহলে বিটা কোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকবে সেটা হলো বিপরীত বাহু বা লম্ব বা উন্নতি বলতে পারি আমরা। আর সমকোণের বিপরীত দিকে যেটা আছে, যেটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু সেটা হলো অতিভুজ, আর আমাদের বাকি যে রেখাটা আছে সেটা হবে কি আমাদের ভূমি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের একটা কাজের অঙ্ক দেওয়া আছে যে থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু কি করো নির্দেশ করো। এই অঙ্কটা আপনারা কি করবেন? সলভ করবেন। সলভ করে কি করতে পারেন? আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে দিতে পারেন। এটা ঠিক আছে কিনা সলভ করাটা সেটা আমরা কি দেখিয়ে দিতে পারি। তারপরে আমরা আরো একটা নতুন বিষয় দেখার চেষ্টা করব, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। একদম মুখস্থ, ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। প্রশ্ন যদি করে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের নাম কি সেটা আগে আমরা মুখস্থ করে নেব।
তো তাদের পূর্ণ নামে আছে, আবার কি সংক্ষিপ্ত রূপে আছে। তো পূর্ণ নাম কি? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, এটা হলো কি কোসেকেন্ড। তো সাইনের সংক্ষিপ্ত রূপ হলো সাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কস, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো ট্যান, কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ কট, আর সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ সেক। আর কোসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ কি? কসেক অথবা সিএসসি বলতে পারেন, এটা আপনাদের বইয়ে কসেক লেখা আছে, সিওএসি, কসেক, এটা একটু দেখে নিতে পারেন। তারপরে এই পূর্ণ নাম আর সংক্ষিপ্ত নাম জানা হলে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হলো কি, যে সাইন থিটা। এই সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। কিছু বোঝার দরকার নাই, একটু কষ্ট করে মুখস্থ করেন। তো আমাদের এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা হলো কি আমাদের সমকোণ। আর এই যে ত্রিকোণ যেটা, এটাকে আমরা কি ধরে নিলাম? থিটা ধরে নিলাম। এই ত্রিকোণের সাপেক্ষে আমাদের সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তারপরে আমাদের যে জিনিসটা মুখস্থ করতে হবে সেটা হলো কি, কসেক থিটা। কসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। ট্যান থিটা মানে অতিভুজ বাই ভূমি। কট থিটা মানে ভূমি বাই লম্ব। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, যে সাইন থিটা আর কসেক থিটা কিন্তু বিপরীত। অর্থাৎ সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, আর কসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। কস থিটা আর সেক থিটাও কিন্তু বিপরীত। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাই আমরা বলতে পারি যে সাইন থিটা আর কসেক থিটা কি? একজন আরেকজনের বিপরীত। এই জন্যই আমরা সাইন থিটা সমান বলি 1/cosec থিটা, আবার cosec থিটা সমান বলি কি 1/sin থিটা। cos থিটা সমান বলি আমরা 1/sec থিটা, আবার sec থিটা আমরা বলি কি 1/cos থিটা। tan থিটা সমান আমরা বলি 1/cot থিটা, আবার cot থিটা আমরা বলি কি 1/tan থিটা। এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন, আর একটু কষ্ট করে এটা মুখস্থ করে নিন যে tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। এটাই আমাদের এখানে বলা আছে, এটা আমরা বই থেকে নিছি, যে থিটা কোণের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত। তো এইখান থেকে আমাদের এই বিষয়টা জানা গুরুত্বপূর্ণ যে সাইন থিটা, এই সাইন থিটাটা আসলে কি? সাইন থিটাটা হলো থিটা কোণের সাইন। কস থিটা হলো থিটা কোণের কোসাইন। ট্যান থিটা হলো থিটা কোণের ট্যানজেন্ট। আর কোসেক থিটা কি? থিটা কোণের কোসেকেন্ড। সেক থিটা হলো থিটা কোণের সেকেন্ড। কট থিটা হলো থিটা কোণের কোট্যানজেন্ট। তো আবার এখানে বলা আছে এদের বিপরীত অনুপাত, এটা অলরেডি আমরা জানছি যে sin থিটার cosec থিটা বিপরীত, cos থিটার sec থিটা বিপরীত, tan থিটার কি cot থিটা বিপরীত। আবার এগুলো আমরা জানলাম যে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, যেটা বিপরীত বাহুর অতিভুজ বলা আছে। cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। tan থিটা মানে লম্ব বাই ভূমি। cosec থিটা মানে কি তার বিপরীত। sec থিটা কি cos থিটার বিপরীত। cot থিটা কি tan থিটার বিপরীত। আমরা এটা পড়ছি যে cosec থিটা 1/sin থিটা, sin থিটাও কি 1/cosec থিটা, sec থিটা 1/cos থিটা, cos থিটা কি 1/sec থিটা, cot থিটা কি 1/tan থিটা, tan থিটা কি 1/cot থিটা। তো এখন আমরা যে বিষয়টা দেখবো, এই বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। এখানে বলা আছে কি লক্ষ্য করি, এটা একটু গুরুত্বপূর্ণ। sin থিটা প্রতীকটি থিটা কোণের sin অনুপাতকে বোঝায়। এই যে sin থিটা প্রতীকটি কি বোঝায়? থিটা কোণের sin অনুপাত। তাহলে cos থিটা প্রতীকটি কি বোঝাবে? থিটা কোণের cosine অনুপাত, যেটা অলরেডি আমরা এখানে পড়ছি। sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা। এখন আমার প্রশ্ন হলো, তাহলে sin 45 ডিগ্রি এটা দ্বারা আসলে আমরা কি বুঝি? তো sin থিটা প্রতীকটি যদি থিটা কোণের sin অনুপাতকে বোঝায়, তাহলে sin 45 ডিগ্রি প্রতীকটি 45 ডিগ্রি কোণের sin অনুপাতকে বোঝায়। তাহলে cos 45 ডিগ্রি প্রতীকটি কি বোঝাবে? cos 45 ডিগ্রি প্রতীকটি 45 ডিগ্রি কোণের cosine অনুপাতকে বোঝাবে। তাহলে আমরা যদি বলি যে tan 30 ডিগ্রি, এটা দিয়ে আসলে আমরা কি বুঝি? tan 30 ডিগ্রি দিয়ে আমরা বুঝি যে 30 ডিগ্রি কোণের ট্যানজেন্ট অনুপাত। পরে বলা আছে sin ও থিটার গুণফল নয়। আমাদের মনে হতে পারে sin থিটা মানে কি sin আর থিটা গুণ করে বানাইছে, বিষয়টা এরকম না। থিটা বাদে sin আলাদা কোনো অর্থ বহন করে না, থিটা বাদে cos ও কোনো আলাদা অর্থ বহন করে না। অর্থাৎ তাদের যে 6টা অনুপাত আছে কেউই কি থিটা ছাড়া আলাদা কোনো অর্থ বহন করে না। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতের ক্ষেত্রেও কি বিষয়টি প্রযোজ্য। তাহলে এই যে নিয়মটা, এটা কি ত্রিকোণমিতিক 6টা অনুপাতের জন্যই কি প্রযোজ্য। আমরা এখানে একটু বলে দিতে পারি, এটা যেহেতু আমাদের থিটা, তাহলে এটা হলো কি আমাদের লম্ব, এটা যেহেতু আমাদের সমকোণ, এটা হলো আমাদের অতিভুজ, আর বাকিটা কি আমাদের ভূমি।